বিমল আর কুমারের জন্য ভৃত্য রামহরি যখন বৈকালিক চা নিয়ে এলো, বাঘা তখন টেবিলের তলায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে সেই সব স্বপ্ন দেখছিল। কুকুর ছাড়া আর কেউ সে স্বপ্ন দেখতে পারে না। কিন্তু রামহরি চা না মাত্র বাঘার ঘুম চট করে ভেঙে গেল। সে প্রথমে মাথা তুলল, তারপর চায়ের টেবিলের দিকে মুখ ফিরিয়ে দু তিনবার নাক কুচকে গন্ধ নিয়েই টের পেল চায়ের সঙ্গে আজ চপ কাটলেট অমলেট বা আমিষের কোনো সম্পর্কই নেই। অতএব বাঘার অকারণে চতুষ্পদে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে শরীরকে কষ্ট দিতে চাইল না। সে আবার চোখ মুদে স্বপ্নলোকে ফিরে গেল। স্যান্ডউইচ সহযোগে বিমল ও কুমার পেয়ালার চা শেষ করতেই নিচে থেকে শোনা গেল, বিমলবাবু, কুমারবাবু, বাড়িতে আছেন নাকি? কুমার বললে, ইন্সপেক্টর সদানন্দবাবুর গলা না? রামহরি, ওকে ওপরে নিয়ে এসো। সদানন্দবাবু ভেতরে এসে দাঁড়ালেন। তার মুখের ওপরে স্পষ্ট ফুটে উঠেছে অত্যন্ত দুর্ভাবনার চিহ্ন। বিমল শুধালে, ব্যাপার কি সদানন্দবাবু? কোনো শক্ত মামলা ঘাড়ে পড়েছে নাকি? চেয়ারের ওপরে বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সদানন্দবাবু বললেন, হ্যাঁ, একটা শক্ত মামলায় জড়িয়ে পড়েছি বটে, কিন্তু মামলায় পুলিশ না ডেকে ওঝা ডাকাই উচিত। কুমার বললে, তার মানে ব্যাপারটা ভৌতিক নাকি? বিমল বলল, পুলিশ কেস নিয়ে আমাদের কথা বলা উচিত নয়, কারণ গোয়েন্দাগিরি কিছুই আমরা জানি না। কিন্তু ব্যাপারটা যদি ভৌতিক হয় তাহলে তা নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। সদানন্দবাবু বললেন, তাহলে আপনিও ভূত মানেন? বিমল ভুরু কুচকে বললেন, ভূত? মোটেই না মশাই, মোটেই না। কিন্তু ভূতের গল্প শুনতে আমি ভারী ভালোবাসি। সদানন্দবাবু বললেন, ভূত টুত আমি মানতাম না মশাই, কিন্তু যে বেয়ারা মামলায় পড়েছি সেটাকে ভৌতিক ছাড়া আর কি বলবো বুঝতে পারছি না। বিমল বললে, আপাতত হাতে কাজ নেই, আপনার ভূতের গল্প মন্দ লাগবে না, বলুন। সদানন্দবাবু বলতে লাগলেন, ভূতের দৌরাত্মের কথা প্রায়ই শোনা যায়। অমুক বাড়িতে চারিদিক থেকে ইট পাটকেল পড়ছে, নানা রকম গোলমাল হচ্ছে, এমনই সব অভিযোগ প্রায়ই থানায় আসে। কিন্তু সদল বলে তদন্ত করতে গিয়ে প্রায়ই আমরা আবিষ্কার করি যে সেসব উৎপাতের মূলে আছে পাড়ার সব দুষ্টু লোক। ভেবেছিলাম এবারের ব্যাপারটাও সেই একই শ্রেণীর। অভিযোগটা এসেছে জোড়াসাঁকোর চৌধুরী বাড়ি থেকে। চৌধুরীরা হচ্ছেন কলকাতার বনেদি পরিবার। তাদের বসতবাড়ির বয়স 150 বছরের কম হবে না। এ বাড়িতে ভূতের উৎপাতের কথা কখনো শোনা যায়নি, কিন্তু কিছুদিন থেকে সেখানে হঠাৎ যেসব কাণ্ড শুরু হয়েছে তা অত্যন্ত আশ্চর্য। আচম্বিতে দুমদাম করে জানলা দরজা খুলে যায়, টেবিল চেয়ারগুলো জ্যান্ত হয়ে ঘরময় ছোটোছুটি আর পরস্পরের সঙ্গে টোকাটুকি করে ভেঙে খানখান হয়ে যায়। যাদের শূন্যে ওরবার কথা নয় সেসব বাসন কোসন শূন্যে উঠে পাখির মতন খানিক এদিক ওদিক করে আবার মাটির উপরে আছড়ে পড়ে। অথচ কারা যে এসব কাণ্ড করছে তা দেখা কি বোঝা যায় না। ধনী চৌধুরীর বাড়ির সর্বত্র শিখ গুড়কা পাহারা, কিন্তু অদৃশ্য শত্রু কীর্তি দেখে তারা দস্তুর মতো হতভম্ব হয়ে গেছে। খবর পেয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হলাম। তখন সকালবেলা, দিনের আলোয় কোনো দিকে আবছায়া নেই। আমি বাড়ির চারিদিকে পাহারাওয়ালাদের দাঁড় করিয়ে দিলাম। তাদের উপরে হুকুম রইল কাউকে যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে না দেয়। তারপর বাড়ির ভেতরে ঢুকলাম। সর্বপ্রথমেই আমাকে ভয়াবহ অভ্যর্থনা করল একখানা থান ইট। কোথা থেকে কে যে ছুড়ল কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ইটখানা শো করে আমার মাথার ওপর দিয়ে চলে গিয়ে দুম করে দেওয়ালের ওপরে গিয়ে পড়ল। চৌধুরীদের কর্তা বগলবাবু বললেন, দেখলেন তো? আমি মাথা বাঁচাবার জন্য তাড়াতাড়ি সামনের একটা ঘরে ঢুকে পড়ে বললাম, এই কাণ্ড কি সর্বদাই হচ্ছে? সর্বদাই। স্থান কাল পাত্র নেই। বাড়ির যেখানে মানুষ থাকে সেখানেই উপদ্রব। কিন্তু উপদ্রবে আমাদের প্রাণ এরই মধ্যে যায় যায় হয়ে উঠেছে। ঘরের কোনো দরজা বন্ধ রাখবার উপায় নেই। ভেতর থেকে বন্ধ করলে দরজায় খিল কখনো আপনি খুলে যায়, কখনো বাইরে এমন ধাক্কার পর ধাক্কা পড়তে থাকে যে আমরা খুলে না দিয়ে পারি না, অথচ দেখতে পাই না কাউকেই।
বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। চোখের সামনে এই ঘরেরই অবস্থা দেখুন না। ঘরের ভেতরে তাকিয়ে দেখলাম চারিদিকেই বিশৃঙ্খলা। কোথাও একখানা প্রকাণ্ড দেয়াল আয়না মেঝের উপরে চুরমার হয়ে রয়েছে, কোথাও একখানা ভাঙা চেয়ার বা উল্টানো টেবিল, আবার কোথাও বা চিড়ে পড়া আলুর ঝাড়ের টুকরো জড়ানো। একদিকে তখনও দুখানা আস্ত চেয়ার ছিল। আমি বসবার জন্য তাদের একখানার দিকে অগ্রসর হলাম। হঠাৎ চেয়ারখানা জীবন্ত হয়ে এমন অপূর্ব তাণ্ডব নাচ শুরু করে দিলে যে উদয়শঙ্করও দেখলে অবাক হয়ে হার মানতেন। আমি যতই তাকে হাতে নাতে গ্রেপ্তার করার চেষ্টা করি, সে ততই আমার হাত চালিয়ে নাচতে নাচতে এঁকে বেঁকে তফাতে সরে যায়। তখন হার মেনে চেয়ারম্যানকে ছেড়ে আমি তাড়াতাড়ি পিছিয়ে এসে ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে বললাম, ঘরের ভেতরে যদি কেউ এসে থাকে তাহলে দেখি সে কেমন করে বেরিয়ে যায়। বলে বন্ধ দ্বারের ওপরে পিঠ রেখে দাঁড়ালাম। আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই নৃত্যশীল চেয়ারখানা সশব্দে আমার বদলে মেজের ওপরে পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল। পরবর্তী শুনলাম খিল খোলার ও ধরাস করে দরজা খোলার শব্দ। ফিরে দেখি যে দরজা সহজে বন্ধ করে দিয়েছি আবার তা খুলে গেছে। অর্থাৎ ঘরের ভেতর যাকে বন্দি করতে চেয়েছিলাম সে আর ঘরের ভেতরে নেই। বগলাবাবু শুকনো গলায় বললেন, দেখছি আজ থেকে মানুষেরও ওপর আক্রমণ আরম্ভ হলো। না, এ বাড়িতে আর থাকা চলে না। আমি বললাম, রহস্য এখন আমি কিছু বুঝতে পারছি না। বগলাবাবু, আমাকে বাড়ির সব ঘর একে একে দেখান দেখি। প্রথমে বাড়ির একতলার ঘরগুলো পরীক্ষা করতে লাগলাম। 7-8খানা ঘর পরীক্ষা করবার পর একখানা অদ্ভুত ঘর দেখলাম। একটিমাত্র দরজা ছাড়া আর কোথাও কোনো জানলা নেই, সে যেন গুহাঘর। বগলাবাবু বললেন, এখানা হচ্ছে কর্তাদের আমলের ঘর। এমন অন্নকূপ তারা যে কেন তৈরি করেছিলেন কেউ তা জানেন না। আমি এটাকে গুদাম ঘর করে রেখেছি। ঘরে ঢুকে দেখলাম তার ভেতরে রয়েছে অনেক পুরনো আসবাব ও যজ্ঞী বাড়িতে ব্যবহার করবার জন্য বড় বড় কড়া, পিতলের হাঁড়ি, থালা ও গামলা প্রভৃতির তৈজসপত্র। বগলাবাবু বললেন, আগেই তো বলেছি, যেখানে মানুষ থাকে না সেখানে উপদ্রবও হয় না। ঘরের মেঝেতে কীরকম পুরু ধুলো জমে আছে দেখছেন তো। এ ঘরে আমরা আসি কালে ভদ্রে কদাচ, কিন্তু ও ও কি ও কি দেখুন দেখুন। বলে তিনি অঙ্গুলি নির্দেশ করে দরজার নিচের দিকটা দেখিয়ে দিলেন। স্তম্ভিত নেত্রে দেখলাম দরজার সামনে ধুলি ধূসরিত মেঝের ওপরে দাগের পর দাগ পড়ছে। সে দাগ কি করে কেন হচ্ছে জানি না, সেগুলো ঠিক যেন চোখের অগোচর শূন্য থেকে ঝরে পড়ছে। সে দাগগুলো যদি পায়ের দাগ হয় তাহলে তেমন অদ্ভুত পায়ের দাগ আমি জীবনে কখনো দেখিনি। কেউ যেন ঠিক হাতের মতন দেখতে অদৃশ্য পায়ের আঙুলগুলো ছড়িয়ে 5 আঙুলের ডগার ওপরে ভর দিয়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকছে। আমরা দুজনেই আতঙ্কে শিউরে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালাম এবং সেখান থেকেই দেখতে পেলাম সেই আঙুল ছড়ানো হাতের মতো অদৃশ্য পায়ে ভীষণ দাগগুলো আবার বাইরের দিকে এগিয়ে আসছে, পদশূন্য পদচিহ্ন। আমি কাপুরুষ নই। পুলিশের চাকরি নিয়ে অনেক গুন্ডা, খুনে আর ডাকাতের সঙ্গে নির্ভয়ে লড়াই করেছি, ভূত প্রেত কখনো মানিনি। কিন্তু স্পষ্ট দিনের বেলায় এই অপার্থিব দৃশ্য সচক্ষে দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হলো না। কোনো রকমে ভাব বজায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়লাম। এখন বলুন বিমলবাবু, এ কি ভৌতিক কাণ্ড, না ভোজবাজি, না আমরা জেগে জেগেই স্বপ্ন দেখছি? বিমল অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগলো। তারপর বলল, সদানন্দবাবু, আমি ভূত মানি না। তবে এইসব কি? পরে হয়তো বলতে পারবো। আপাতত একটা কাজ করতে পারবেন? কি কাজ বলুন? বগলাবাবুকে গিয়ে বলুন, যেখানে পায়ের দাগ দেখেছেন সেই গুদম ঘরের দরজার সামনে তিনি যেন একটা খুব মজবুত কলাপসেবল গেট লাগিয়ে দেন। তাতে লাভ? পরে বুঝতে পারবেন। 2 দিন পরে সদানন্দবাবু এসে বললেন, বিমলবাবু, আপনার কথা মতো কাজ করা হয়েছে, যদিও আপনার এই খেয়ালের কোনো অর্থই হয় না।
বিমল হেসে বললে, আমার খেয়াল নিয়ে ভেবে আপনি মাথা খারাপ করবেন না সদানন্দবাবু। চলুন, এখন আমরা বগলাবাবুর বাড়িতে যাই। কুমার, তুমিও আসবে নাকি? কুমার বলল, সে কথা আবার বলতে, তুমি আর আমি হচ্ছি কায়া আর ছায়া। বগলাবাবুদের অট্টালিকার কাছে গিয়ে তারা দেখল বাড়ির সামনে কৌতূহলীদের বিষম জনতা। ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে দেখল কয়েকজন প্রেততত্ত্ববিদ ও খবরের কাগজের রিপোর্টার প্রশ্নের পর প্রশ্নে বগলাবাবুকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সদানন্দবাবু বিমলের সঙ্গে বগলাবাবুর পরিচয় করিয়ে দিলেন। বিমল বললে, আমি প্রথমে আপনাদের গুদম ঘরটা একবার যেতে চাই। বগলাবাবু বললেন, আসুন এই পথে। একতলার দালান দিয়ে এগোতে এগোতে বিমল জিজ্ঞাসা করল, আচ্ছা বগলাবাবু, খালি গড়ে কি কোনো উপদ্রবী হয় না? না, যেখানে মানুষ যায় ভূত যেন সেখানেই তার পিছু নেয়। সে যেন আমাদের চোখের সামনে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চায়। ও ওই 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 দেখুন, ওই দেখুন কি কাণ্ড! দালানের দেওয়ালে একটা মস্ত গোল ঘড়ি টাঙানো ছিল। হঠাৎ সেটা দেওয়াল থেকে খসে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেততত্ত্ববিদরা ও কাগজের রিপোর্টাররা প্রাণপণে পদচালনা করে এক মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কুমার বললে, বাহ, আমরা তো এটাই চাইছিলাম। বগলাবাবু থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, এই আমার গুদম ঘর। আপনাদের কথা মতো দরজার পাল্লার সঙ্গে আমি কলাপসেবল গেটটা তৈরি করে দিয়েছি, কিন্তু এতে কি উপকার হবে জানি না। গেটটা খুলে পরীক্ষা করতে করতে বিমল বলল, পৃথিবীতে সত্যি যদি অশরীরী ভূত থাকে তাহলে কোনো উপকারই হবে না, কিন্তু মুখের কথা শেষ না করেই সে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘরটি মাঝারি, কোথাও জানলা নেই বলে ভেতর দিকটা দিনের বেলাতেই অন্ধকার। চোখ চলে খালি দরজার কাছে। সদানন্দবাবু অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই দেখুন বিমলবাবু, সে দাগগুলো। পুরো ধুলোর ওপরে মানুষের পায়ের দাগের সঙ্গে আরও যে চিহ্নগুলো রয়েছে তাকে পদচিহ্ন বলে সন্দেহ হয় না, কারণ মানুষ বা পশু কোনো জীবেরই পায়ের দাগ সেরকম নয়। দুই হাতের আঙুল ছড়িয়ে আঙুলের দাগগুলো ধুলোর ওপরে রাখলে এইরকম দাগ হতে পারে বটে, কিন্তু কেবল দুই হাতে ভর দিয়ে মানুষ তো আর হাঁটে না। হঠাৎ চেঁচিয়ে উঠল কুমার, বিমল, বিমল, ওই দেখো, ধুলোর ওপরে আবার নতুন দাগের সৃষ্টি হচ্ছে। সবাই আড়ষ্ট ও স্তব্ধ হয়ে দেখতে লাগলো জোড়া জোড়া দাগ ঘরের অন্ধকারের দিকে অগ্রসর হয়ে গেল। তারপরে কে প্রকাণ্ড একটা পিতলের গামলা তুলে মাটির ওপরে আছড়ে ফেলল সশব্দে। বিমল বলে উঠল, শিগগির সবাই বাইরে চলুন। এক এক লাফে প্রত্যেকেই বাইরে এসে পড়ল। বিমল ক্ষিপ্ত হাতে কলাপসেবল গেট টেনে বড় বড় দুটো তালা লাগিয়ে ও দরজার পাল্লা বন্ধ করে দিল। তারপরেই ঘরের ভেতরে জেগে উঠল সে কি কান ফাটানো অমানসিক ক্রুদ্ধ গর্জন, এবং সঙ্গে সঙ্গে বন্ধ দরজার ওপরে ভীষণ ধাক্কার পর ধাক্কা। সেরকম বীভৎস ও রক্ত ঠান্ডা করা গর্জন পৃথিবীর কোনো জীবের কণ্ঠেই কেউ কখনো শোনেনি। সে যেন একসঙ্গে সিংহ, বন্য মহিষ ও অজগরের উন্মত্ত চিৎকার। বিমল বিপুল আনন্দে বলে উঠল, যা ভেবেছি তাই। বগলাবাবু, আর কেউ আপনাদের উপরে অত্যাচার করবে না। শত্রু এখন বন্দী। তার মানে? বৈঠকখানায় চলুন, বুঝিয়ে বলছি। সকলে বৈঠকখানায় গিয়ে বসল। বিমল বলতে লাগলো, আমি ভূত মানি না। প্রায় শুনি ভূতের অত্যাচারের গল্প। তাকে দেখা যায় না, অথচ সে ঢিল ছোড়ে, জিনিসপত্র ভাঙে, চেঁচায় বা নানান শব্দ করে। আমার বরাবরই বিশ্বাস ছিল এসব ভূতের কীর্তি নয়। আজ সেই বিশ্বাস দৃঢ় হলো। সদানন্দবাবুর মুখে যখন শুনলাম এখানে যে উপদ্রব করছে তাকে দেখা যায় না বটে, কিন্তু ঘরের ভেতরে আসতে বা ঘর থেকে বেরোতে হলে তার দরজার দরকার হয়।
তখনই বুঝলাম এসবের উপদ্রবের মূলে আছে কোনো অদৃশ্য জীব, আর ঘরে পুরে দরজা বন্ধ করলেই তাকে আটক করা যাবে। অদৃশ্য জীবের কথা শুনে আশ্চর্য হবেন না। বাতাসও অদৃশ্য, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। অদৃশ্য হলেও মৃদু বাতাস হালকা নিরেট জিনিস নিয়ে ছোড়াছুড়ি করতে পারে। বাতাস যখন ঝড় হয়ে দাঁড়ায় তখন সে বাড়িঘরও উড়িয়ে নিয়ে যেতে পারে। মরুভূমির বালির ওপরে আলের জলের পটে বাতাস কত রকম দাগ কাটে, তাকে বাতাসের পদচিহ্ন বললে ভুল হয় না। অদৃশ্য বাতাসের পক্ষে যা সম্ভব, অদৃশ্য জীবের পক্ষেও তো অসম্ভব নয়। ফুটবলের ভেতরে বাতাসকে বন্দি করা যায়, এই অদৃশ্য জীবকেও আজ আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে বন্দি করেছি। এই বিরাট বিশ্বে গ্রহে উপগ্রহে কত রহস্যময় জীব আছে, মানুষের অসম্পূর্ণ জ্ঞান এখনও তা আবিষ্কার করতে পারেনি। হিমালয়ের দানব মানুষের কথা সবে জানা গেছে, মঙ্গল গ্রহেও নতুন এক জীবের কথা সবে প্রকাশ পেয়েছে। সুতরাং চন্দ্র বা অন্যান্য গ্রহে কোনো রকম জীব নেই এ কথা জোর করে বলা চলে না। কে জানে তাদের মধ্যে কোনো কোনো জীব বাতাসের মতো অদৃশ্য অথচ শক্তিমান কিনা। তাদের কেউ কেউ হয়তো মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসে, আর আমরা তাদের ভূত ভেবে ভয় পাই। বগলাবাবু, আপনাদের বিভীষিকাকে আমি বন্দি করেছি। বেশি দিন ওখানে বন্ধ থাকলে হয়তো সে অনাহারে মারা পড়বে। তাকে মুক্তি দিলেও হয়তো সে আপনাদের আক্রমণ করবে। আপনাদের কর্তব্য আপনারাই স্থির করুন। আমি এখন বিদায় হলাম। নমস্কার মশাই, নমস্কার। শুরু করছি দ্বিতীয় গল্প। গল্পের নাম ডালিয়ার অপমৃত্যু। বিমলের বাড়ির ছাতের ওপরে ছোটোখাটো একটি ফুলের বাগান ছিল। সেখানে বছরের নানান সময় জুঁই, চামেলি, বেল, হাসনুহানা, গন্ধরাজ ও গোলাপ প্রভৃতি তো ফুটতই। তার উপরে ছোট বড় কাঠের বাক্সে ও টবেও দেখা যেত নানা জাতের মরশুমি ফুলের রঙের বাহার। সেদিন সকালে বিমল বসে বসে কতগুলো চারা গাছের গোড়ায় সার দিচ্ছে, এমন সময় কুমারের আবির্ভাব। মুখ তুলে বন্ধুর দিকে তাকিয়েই বিমল বললে, কুমার, তোমাকে আজ এমন শুকনো দেখাচ্ছে কেন? কুমার বললে, আমার এক বন্ধু বড় বিপদে পড়েছে, তারই কথা ভাবছি। বন্ধুটি কে, আর বিপদটাই বা কি? তাকে তুমিও চেনো, সুবোধ রায়। কলেজে আমার সহপাঠী ছিল। চুরির দায়ে পড়েছে। চুরি? হ্যাঁ, কিন্তু সে চুরি করেনি। বিমল উঠে দাঁড়িয়ে বললে, ব্যাপারটা চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে। ঘরের ভেতরে চলো। দুজনে ছাতের পাশের ঘরের ভেতরে গিয়ে বসল। রামহরিকে চা তৈরি করতে বলে বিমল ফিরে বললে, আচ্ছা ভাই, এখন তোমার বন্ধুর বিপদের কথা বলো। কুমার বললে, তাহলে গোড়া থেকেই শোনো। সুবোধের দাদামশাই বিপিনবাবু খুব ধনী লোক, কিন্তু তার ছেলে নেই, আছেন কেবল দুই মেয়ে। বড় মেয়ের এক ছেলে, নাম অনন্ত বসু। সুবোধের মা হচ্ছেন ছোট মেয়ে। অনন্ত আর সুবোধ দাদামশাইয়ের কাছেই থাকে, কারণ তারাই তার বিষয়ের উত্তরাধিকারী। বিপিনবাবু অনেক দিন থেকেই উদরী রোগে ভুগছেন। সম্প্রতি ডাক্তাররা জবাব দিয়ে বলে গেছেন তিনি আর মাসখানেকের বেশি বাঁচবেন না। কাজেই বিপিনবাবু স্থির করেছেন আসছে সোমবার তিনি উইল করে দুই নাতিকে সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন। ইতিমধ্যে গেল কাল রাতে বিপিনবাবুর লোহার সিন্দুক থেকে এক সুট মুক্তার গহনা অদৃশ্য হয়েছে। গহনাগুলি ছিল বিপিনবাবুর স্বর্গীয় স্ত্রীর, অর্থাৎ সুবোধের দিদিমার। তাদের দাম হবে নাকি 25,000 টাকা। ইন্সপেক্টর সদানন্দবাবুকে তুমি তো চেনো, এই মামলার ভার পড়েছে তারই উপরে। তিনি সন্দেহ করছেন সুবোধকে। বিমল জিজ্ঞাসা করলে, সন্দেহের কারণ? প্রথমত, গেলকাল বিপিনবাবুর রোগশয্যার পাশে বসে রাত কাটিয়েছে সুবোধই, আর সিন্ধুকের চাবি যে তার দাদামশাইয়ের মাথার বালিশের নিচে ছিল এ কথা সে জানত। দ্বিতীয়ত,
আজ সকালে লোহার সিন্দুকের তলায় সুবোধের দেরাজ আর টেবিলের চাবি পাওয়া গেছে। পুলিশের মতে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। লোহার সিন্দুক কি বিপিনবাবুর শয়নগৃহেই থাকতো? না, অন্য ঘরে। তোমার বন্ধু যখন সম্পত্তির অর্ধেক অংশ পাবে, তখন উইল হওয়ার ঠিক আগেই বোকার মতন এমন চুরি করবে কেন? পুলিশ একটা উদ্দেশ্য আবিষ্কার করেছে। সুবোধ শেয়ার মার্কেটে গিয়ে স্পেকুলেশন করত। ওই কাজে লোকসান হওয়াতে তার 20,000 টাকা দেনা হয়েছে। পুলিশের মতে সুবোধ চুরি করে ওই দেনা শুধতে চায়। বিপিনবাবু নিজে কি বলেন? তিনি রেগে একেবারে আগুন হয়ে উঠেছেন। সুবোধ যে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপিনবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে তাহলে সুবোধের মাস্তুতো ভাই অনন্ত। হ্যাঁ, তাছাড়া আর কি। সুবোধের সাথে অনন্তের বেশ বনিবনাও আছে। হ্যাঁ, সুবোধের এই বিপদে অনন্ত অত্যন্ত কাতর হয়ে পড়েছে। এমনকি আমার সামনে সে কেঁদে ফেললে। লোহার সিন্দুকের ভেতরে কেবল কি ওই 100 মুক্তার গয়নাই ছিল? না, ছিল আরও অনেক কিছুই, কিন্তু চোর কেবল এই মুক্তার গয়নাগুলোই সরিয়েছে। এই জন্যই তো পুলিশ সন্দেহ করছে যে এই চোর বাইরে থেকে আসেনি। বিমল এবার উঠে দাঁড়িয়ে বললে, দেখো কুমার, গোয়েন্দাগিরি করা আমার কাজ নয়। তোমার বন্ধুকে বাঁচাতে পারবো বলেও মনে হচ্ছে না। তবু চলো একবার বিপিনবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। বিমল ও কুমার বিপিনবাবুর বাড়ির সামনে গিয়ে দেখে দেউড়েতে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকে কুমার একজন চাকরকে জিজ্ঞাসা করলে, সুবোধবাবু কোথায়? সে বললে, বড়দাবাবুর বসবার ঘরে। কুমার বললে, অনন্তবাবুর বৈঠকখানায়। এসো বিমল। উঠোনের পাশে সুদীর্ঘ দালান পার হয়ে কুমারের সঙ্গে বিমল একটি বড় ঘরে গিয়ে ঢুকে দেখলে সেখানে 4 জন লোক বসে আছে। পুলিশ ইন্সপেক্টর সদানন্দবাবু, তার একজন সহকারী, অনন্ত ও সুবোধ। বিমলকে দেখেই সদানন্দবাবু বলে উঠলেন, এ কি, আপনি যে এখানে? অ্যাডভেঞ্চারে খোঁজে বুঝি? বিমল হেসে বললে, যেসব বঙ্গবীর ঘরের কোণে কি চৌকির তলায় অ্যাডভেঞ্চার খোঁজে, আমি তাদের দলে নই। সুবোধবাবুকে অল্প স্বল্প চিনি। কুমারের মুখে তার বিপদের কথা শুনে দেখা করতে এলাম। সুবোধ এতক্ষণ পাথরের মূর্তির মতন স্থির হয়ে বসেছিল। এখন মৃদু স্বরে বললে, বিমলবাবু, চোর অপবাদ হওয়ার চেয়ে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। আমি নির্দোষ। অনন্ত ছলছল চোখে বললে, সুবোধ আমার ভাই, সে কখনো চোর হতে পারে না। সদানন্দবাবুর সামনের টেবিলের ওপরে রুমালের খুঁটে বাঁধা কতকগুলো চাবি শুদ্ধ রিংয়ের দিকে বিমলের চোখ পড়ল। সে বললে, ওই চাবিগুলোই কি লোহার সিন্দুকের তলায় পাওয়া গেছে? সদানন্দবাবু বললেন, হ্যাঁ। বিমল চাবি বাঁধা রুমালখানা তুলে নিয়ে খানিকক্ষণ পরীক্ষা করলে। দেখলে রুমালের এক কোণে রেশমি সুতোয় একটি এস অক্ষর বোনা রয়েছে। জিজ্ঞাসা করলে, সুবোধবাবু, এই রুমাল আর চাবি আপনার? ম্লান মুখে সুবোধ বললে, হ্যাঁ, আজ 2 দিন ওই রুমাল আর চাবি আমি খুঁজে পাচ্ছি না। বিমল বললে, সদানন্দবাবু, আপনারা আর কোনো সূত্র পেয়েছেন কি? এইমাত্র ওই বাগানের ভেতরে একটি মুক্তা বসানো আংটি কুড়ে পেয়েছি। মুক্তার আংটি? দেখি। সদানন্দবাবু আংটিটি বিমলের হাতে দিয়ে বললেন, এই আংটিটিও চোরাই মালের সঙ্গেই ছিল। চোরের অগোচরে কি করে পড়ে গেছে। ঘরের কোলেই দেখা যাচ্ছে ছোট্ট একটি বাগান। আংটি থেকে মুখ তুলে বিমল সেদিকে তাকিয়ে দেখলে। খানিকক্ষণ পরে বললে, দেখছি বাগানে যেতে গেলে এই ঘরের ভেতর দিয়েই যেতে হয়। চোরও তাহলে এই ঘর দিয়েই বাগানে গেছিল। অনন্ত বললে,
অসম্ভব। কাল রাতে আমি নিজে হাতে এই ঘর বন্ধ করে শুতে গেছি। বিমল সে কথার কোনো জবাব না দিয়ে বললে, আচ্ছা সুবোধবাবু, আপনি কি এসেন্স ভালোবাসেন? তার এই অর্থহীন অসংলগ্ন প্রশ্ন শুনে একটু বিস্মিত স্বরে সুবোধ বললে, জীবনে কখনো আমি এসেন্স ব্যবহার করিনি। এসেন্স ভালোবাসেন আমার দাদা। অনন্তবাবু? অনন্ত বললে, আগে হ্যাঁ। বেশ বেশ। কোন গন্ধ আপনি বেশি পছন্দ করেন? বকুল। কিন্তু কি আশ্চর্য, আপনি হঠাৎ এসেন্সের কথা তুললেন কেন? মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। আসুন সদানন্দবাবু, এসো কুমার, আমরা একবার বাগানটাও ঘুরে আসি। বাগানটি আকারে 3 কাঠার বেশি হবে না। নানান গাছে নানা রকম ফুল ফুটে রয়েছে। একটি ছোট্ট কৃত্রিম পাহাড় ও ঝর্ণাও রয়েছে। চারিদিকে মৌমাছি ও প্রজাপতিরা ব্যস্তভাবে আনাগোনা করছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিমল বললে, বাগানটিকে খুব যত্ন করা হয় দেখছি। অনন্ত বললে, আগে হ্যাঁ, এই এক শখ নিয়েই আমার সারাদিন কেটে যায়। এ বাগান একা আমিই তৈরি করেছি। এখান থেকে কেউ একটি ফুল ছিঁড়লেও আমার সহ্য হয় না। আমার অগোচরে পাছে কেউ এখানে ঢোকে, সেই ভয়ে বাগানে ঢোকবার দরজা করেছি আমার বৈঠকখানার ভেতরে। এক জায়গায় অনেকগুলো ডালিয়া গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ায় দুলছিল। বিমল খানিকক্ষণ তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে বললে, চমৎকার ফুল ফুটেছে তো। অনন্ত গর্বিত স্বরে বললে, ফুটবে না? প্রত্যেক গাছটিকে যে আমি খুব যত্ন করি। একটি গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে বিমল বললে, কিন্তু এত যত্নেও ও গাছটি এমন নেতিয়ে পড়েছে কেন? অনন্ত বললে, বোধহয় শিকড়ে পোকা টোকা ধরেছে। সদানন্দবাবু বিরক্ত কণ্ঠে বললেন, এই কি ফুল গাছ নিয়ে মাথা ঘামাবার সময়? আপনারা পাগল হলেন নাকি? বিমল হাসতে হাসতে বললে, সদানন্দবাবু, আপনারা বড় বড় মামলা করেন, বড় বড় প্রমাণ দেখেন, বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামান, কিন্তু ছোট ছোট ব্যাপারকে একেবারে এতটা ঘৃণা করবেন না। গাছের শিকড়ে পোকা ধরাটা সবসময় খুব তুচ্ছ বিষয় না হতেও পারে। এই বলেই সে একটানে সে নেতিয়ে পড়া ডালিয়া গাছটা মাটি থেকে উপরে তুলে ফেললে। অনন্ত হা হা করে বলে উঠল, ছি, এটা কি করলেন? বিমল আচম্বিতে সেখানে বসে পড়ে যেখানে গাছটা ছিল সেখানকার মাটির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ছোট্ট একটা ক্যাশ বাক্স টেনে বার করলে। কুমার সবিস্ময়ে বলে উঠল, ও কি কাণ্ড! বিমল সহাস্যে বললে, গাছের গোড়ায় ক্যাশ বাক্স আর বাক্সের ভেতরে মুক্তার গহনা। সদানন্দবাবু, এখনই আপনি অনন্তবাবুকে অনায়াসেই হাতকড়ি পরিয়ে থানায় চালান দিতে পারেন। সদানন্দবাবু বললেন, কেমন করে আপনি এত সহজে চোর ধরলেন? বিমল বললে, ব্যাপারটা খুব সহজ বলেই। গোড়া থেকেই আমার সন্দেহ ছিল অনন্তের উপরে। সুবোধবাবু যদি তার দাদামশায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হন, তাহলে লাভ হবে কার? অনন্তের। তাই বিপিনবাবু যেই উইল করতে চাইলেন, অমনি সুবোধবাবুকে চোর সাজানো হলো। সুবোধবাবুর নাম লেখা রুমালে বাঁধা চাবির গোছা পাওয়া গেল লোহার সিন্দুকের তলায়। 2 দিন পরে যে তার মৃত্যুমুখ মাতাময়ের অর্ধেক সম্পত্তির মালিক হবে, সে যে এমন বোকা বা পাগল মতন চুরি করে নিজের সর্বনাশ করবে, এ কথা স্বপ্নেও ভাবা যায় না। সদানন্দবাবু, ওই রুমালে যে বকুলের এসেন্সের মৃদু গন্ধ ছিল, এই সামান্য বিষয়টা আপনি এড়িয়ে গেছিলেন, কিন্তু আমি এটাকে আমার কাজে লাগিয়েছি। এই জন্যই যখন শুনলাম সুবোধবাবু এসেন্স ব্যবহার করেন না আর অনন্ত বকুলের এসেন্স ভালোবাসে, তখনই বুঝলাম এই চাবিশুদ্ধ রুমালখানা চুরি করে চোর তার যে পকেটে রেখেছিল সেখানে তার নিজের এসেন্স মাখানো রুমালও ছিল। এই সামান্য প্রমাণেই জানতে পারলাম সুবোধবাবু নিরপরাধ। আপনার মুখে শুনলাম বাগানে চোরাই মুক্তার আংটি পাওয়া গেছে। অনন্তের মুখে শুনলাম এ বাগান তার নিজের, আর ঘটনার সময় বাগানে যাওয়ার পথ ছিল বন্ধ, অর্থাৎ সে ভিন্ন আর কেউ এখানে আসতে পারত না। তখনই মনে প্রশ্ন জাগল,
তবে বাগানে চোরাই মাল পাওয়া গেল কেমন করে? নিশ্চয়ই সে চোরাই মাল নিয়ে বাগানে এসেছিল, আর সেই সময় কোনো গতিকে আংটিটা বাইরে পড়ে গেছিল। বাগানে চোরাই মাল নিয়ে আসবার কারণ কি? চোর নিশ্চয়ই মাল লুকোবার জন্য ওখানে গেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, মালগুলো কোথায় লুকোনো হয়েছে? আমি লক্ষ্য করে দেখলাম বাগানের সব ফুলের গাছই সতেজ আর সজীব। কেবল একটি পরিপুষ্ট ডালিয়া গাছ অসম্ভব রকমভাবে নেতিয়ে পড়েছে। তখনই আমার মন বললে গাছের গোড়ায় কোনো সন্দেহজনক গলদ আছে। অনন্ত বুদ্ধি খাটিয়েছিল যথেষ্ট। সে ভেবেছিল যে ডালিয়া গাছের গোড়া কুড়ে চোরাই মাল পুঁতে রাখলে কেউ তার কোনো সন্ধান পাবে না। কিন্তু শিকড়ে চোট লেগে গাছটি যে মরো হবে, আর তাই দেখে কারো মনে যে সন্দেহ হবে, এতটা সে আন্দাজ করতে পারেনি। হায় হায় সদানন্দবাবু, চোরের পাল্লায় পড়ে এমন সুন্দর একটি ডালিয়া গাছে অপঘাতে মারা পড়ল, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। কেন, ফুলকে আমি অত্যন্ত ভালোবাসি। চলো কুমার, আর আমাদের এখানে থাকবার দরকার নেই। বিমল ও কুমার বিদায় নিয়ে চলে গেল। সদানন্দবাবু চমৎকৃত কণ্ঠে বললেন, আশ্চর্য লোক এই বিমলবাবু। জুলিয়াস সিজারের মতন উনিও অনায়াসে বলতে পারেন, ভেনি ভিদি ভিসি, আমি এলুম, আমি দেখলুম, আমি জয় করলুম। যেন তাক লাগিয়ে দিয়ে গেল হে। শুরু করছি তৃতীয় গল্প। গল্পের নাম বাবা মুস্তাফার দাড়ি। বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাতো না। কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ, অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা, তাদের দুজনেরই ছিল যথেষ্ট। এইসব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত, বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি। এইরকমই একটি ঘটনার কথা আজ আপনাদের কাছে বলতে চাই। ড্রাগনের দুঃস্বপ্নের গল্পে যারা শুনেছেন, বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয়, এরই মধ্যে তারা নিশ্চয়ই তা ভুলে যাননি। ওই ঘটনার কিছুদিন পরের কথা। বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপার কি? কুমার হেসে বললে, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলুম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্পগুজব করে যাই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, আর গল্প করব? পোড়া অদৃষ্টে কিসে সুখ আছে? একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়া গেছে ভাই। তবু যখন এসে পড়েছেন, দু কাপ চা খেয়ে যান। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করলে, মামলাটা কি আমরা শুনতে পারি? সুন্দরবাবু বললেন, শুনে কোনো লাভই হবে না ভায়া, এ মামলার কিনারা করা অসম্ভব। তবু শুনতে দোষ কি? তাহলে শুনুন। দিন কয়েক আগে আমারই এলাকায় এক রাতে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন শুনে সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারিদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হলো। ঘরের অবস্থা দেখে বুঝলাম হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতিমতো জুজাজুজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বোঝা গেল ঠিক ওই সময়েই ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান। সুরেন এখনো বিবাহ করেনি। বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল।
তার কানে কোনো গোলমালই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। বাড়ি খানাতল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল এক জোড়া রক্তমাখা জুতো। সে জুতো তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তখনই সুরেনকে গ্রেপ্তার করলুম। কিন্তু সুরেনকে বোধহয় আবার ছেড়ে দিতে বাধ্য হব। বিমল বিস্মিত স্বরে বললে, কেন? সুরেন বলে ঘটনা রাতে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেখানেই শুয়ে পড়ে। তার পরদিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছেন কলকাতা পুলিশেরই আর এক ইন্সপেক্টর, তার নাম অবনীবাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়। শব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মত প্রকাশ করেছেন। কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বললেন সুরেন সে রাতে তার বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্যেও বাইরে কোথাও যায়নি। কেবল অবনীবাবু নন, বিবাহ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যেই সাক্ষ্য দিয়েছে। তারপরেও আর সুরেনকে ধরে রাখি কি করে? বিশেষত তার সপক্ষে আর একটা মস্ত প্রমাণ রয়েছে। এই প্রমাণ, মৃত হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গাছ কয়েক পাকা চুল পাওয়া গেছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময় হরেনবাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে আর সন্দেহ থাকতে পারে না। কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই। বিমল এবারে বললে, চুলগুলো আমাকে একবার দেখাবেন? হ্যাঁ, কেন দেখাবো না, এই নিন বলে সুন্দরবাবু ছোট্ট একটি কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বললে, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই। ওগুলো পাকা চুল, আর সুরেনের মাথার চুল সব কালো। আপাতত এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বলল, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন, আর খালি তার মাথার লম্বা পাকা চুল নয়, মুখেও গোবদারি ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, কি করে জানলেন আপনি? পরে তা বলবো। আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা দান করে গেছেন। কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন। এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবে প্রকাশ পেয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে, হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই সব টাকার মালিক হবে তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে চলে, তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের হাতে। এই হরিহরটি আবার কে? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই, ঠিক পাশেই তার বাড়ি। সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিনি, আমি কি তেমনি কাঁচা ছেলে হে? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে। কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপার জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত ওর পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 8 ইঞ্চি ছোট। তৃতীয়ত তারও মাথায় পাকা চুল নেই। চতুর্থ, সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়। 3খানা নাটকে তার পাঠ ছিল। আমি থিয়েটারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি হরিহর ঘটনার পরদিন ভোর 6:30 বাড়ি ফিরেছে। বিমলবাবু, আপনাদের সঙ্গে গল্প করব কি? আমি এখন অকুল পাতারে ভাসছি।
গল্প করতে আমার একটুও ভালো লাগছে না। বিমল উঠে দাঁড়িয়ে বললে, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না, কেবল একটি কথা জিজ্ঞাসা করে বিদায় হব। কি কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল, তাকে একবার ডেকে দিন। পাহারাওয়ালা এলো। বিমল তাকে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি? চন্দর সিং। আচ্ছা, চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার থেকে কত তফাতে তুমি পাহারায় ছিলে? 5-6খানা বাড়ির পরেই। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? চন্দর সিং আহত কণ্ঠে বললে, পাহারা দিতে দিতে কোনোদিনই আমি ঘুমাইনি হুজুর। বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে? না হুজুর। এখন শীতকালের রাত, 12টার সময় পথের খুব কম লোক থাকে। ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কোনো লোককে দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয়? 3-4জন লোককে দেখেছিলুম, কিন্তু কারোর উপরে আমার সন্দেহ হয়নি। এমন কোনো লোক কি দেখনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোঁফদাড়ি? চন্দর সিং অল্পক্ষণ ভেবে বলে উঠল, হ্যাঁ হুজুর, দেখেছিলুম। একটা বুড়ো বাঙালি মুসলমান রাত 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হনহন করে চলে গেছিল বটে। কি করে জানলে সে বাঙালি মুসলমান? তার পরনে ছিল বাঙালির মতন আলোয়ান ধুতি আর পিরান, কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথা ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল লম্বা পাকা গোঁফদাড়ি। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা মনে হয়েছিল, তার মাথার চুল আর মুখের গোঁফদাড়ি বেজায় বুড়োর মতো ধপধপে সাদা, কিন্তু সে হনহন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতোই। সাবাস চন্দর সিং, এতটা তুমি লক্ষ্য করেছিলে, সত্যি তুমি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা, আমার আর কিচ্ছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমলবাবু, এই বুড়ো বাঙালি মুসলমানটিকে আপনি আবার কোথা থেকে আবিষ্কার করলেন? আমরা পেয়েছি কেবল গাছ কয়েক লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গফি বা আপনি কেমন করে দেখতে পেলেন? বিমল সহস্যে বললে, মানস চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গেছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, গোঁফদাড়িরও দরকার হয়। তাহলে আপনি বলতে চান খুনির মাথার পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও কালো চুল আছে, তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বললে, শীঘ্রই আবার দেখা হবে, তখন সব বলবো। এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের উপরে আর হয়ে পড়ে মুখ ভঙ্গি করে বললেন, বিমলবাবু একটি আস্ত পাগল, খালি আস্ত নয়, মস্ত পাগল। পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেট দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল। বিমল লক্ষ্য করলে যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনের জরিদার দিশি কাপড়, পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটা রীতিমতো শৌখিন বটে। সুন্দরবাবু বললেন, আরে আসুন আসুন, নমস্কার। আবার এক নতুন কাণ্ড দেখুন, জাল পুলিশের মামলা। এখনই আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। যত বদমাইশ জুটেছে কিনা আমারই এলাকায়। বিমল বললে, জাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকেরই নাম হরিহরবাবু, হরেনবাবুর খুড়তো ভাই। ইনি সকালবেলা থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমলবাবু, আমরা এর বিন্দু বিসর্গও জানি না।
বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললে, নমস্কার হরিহরবাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হলাম, কারণ নইলে আমাদেরই এখনই হয়তো আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যালে চোখে বললে, মশাইকে তো এই জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। এই জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি বোধহয়। আপনি আর আমরা এক জগতে বাস করি না তো। কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুলগোপ দাড়িকে চেনেন কি? বলেই বিমল একরাশ পরচুলা বার করে তুলে দেখালে। হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামলে নিয়ে সে বললে, ওগুলো কার আমি জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এই গল্পেরও পাত্রদের নাম হরেন সুরেন, দুই সহোদর, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1,00,000 টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেললে, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখলে রাতারাতি বড়লোক হওয়ার এ একটা মস্ত সুযোগ। উইলের কথা এখনো কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলেও বোকা নয়, চট করে একটা শয়তানি ফোন দিয়ে এঁটে ফেললে। সে রাতে তাদের থিয়েটারে বিশেষ অভিনয়। 3 পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে, তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এই পালায় হরিহর সাজলে আলেকজান্ডার। মিনিট 15 মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল। তারপরে শেষ পালা আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার একটা না ঘণ্টা 5 ছুটি। হরিহর সবাইকে জানালে সে থিয়েটারের ওপরে একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সে ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15 পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবে। তার পাঠের সময় না হলে তাকে কেউ খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়িগোঁফ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেইগুলো সে পরে নিলে, কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানত সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করলে, তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করলে। হরেন তাকে বাধা দিতে গেল, পারলে না। কেবল হরিহরের মাথার একগোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের ওপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, এটাও সে জানতে পারলে না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের ওপরে পায়ে হেঁটে চলে বেড়ালো। তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল। হরিহর বুঝলে ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবে, তখন লাখ টাকা ভোগ করবে সে একলা। এক ঢিলে মরবে 2 পাখি। ঘণ্টা 3 মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরের ঘরে ঢুকলে, কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলে ফেলতে ভুলে গেছিল, পাহারাওয়ালা চন্দর সিংয়ের মুখে আগেই আমরা সেটা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারের আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার ওপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করলে। সে যে থিয়েটারেই শুয়েছিল তারও একজন সাক্ষী রইল। হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাতে যখন অভিনয় করতে নামল, তখন 2টি সত্য জানতে পারেনি। প্রথমটি হচ্ছে, মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে। দ্বিতীয়টি হচ্ছে, বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরাই রেখে গেল। এই হচ্ছে সে পরচুলা। হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপরে বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পরে বললেন,
আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বিমলবাবু? এত অসম্ভব কথা জানলেন কি করে? বিমল বললে, আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠো চুলগুলো পরীক্ষা করতেন তাহলে বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। তাইতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে যায়। তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল তার ওপরে। সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হলো। কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গেছিল বলেই আপনি গোলক ধাঁধায় পথে বিপদে ঘুরে বেড়াচ্ছিলেন। সুন্দরবাবু বললেন, স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাদা গঙ্গারাম, কিন্তু তারপর? তারপর আর কি, পথ খুঁজে পেয়ে আমি থিয়েটারে ছুটলাম। জাল পুলিশ সেজে খোঁজখবর নিতে লাগলাম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতে গিয়েও খবর পেয়েছি ওখানকার কেরানি সুবোধও হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকা উইলের গুপ্তকথা তার কাছ থেকেই হরিহর সবথেকে আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে প্রথম আমি খোঁজ নিলাম ঘটনার রাতে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলাম রাত 11টার পর প্রায় 5 ঘন্টা তাকে সাজতে হয়নি, আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি সত্য সত্যই সে থিয়েটারে আসে কিনা। তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল। এর উপর সাজঘরে খানা তাল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ ফুরোলো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উচ্চে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ! আমার ঘাড় থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন। অন্তত কিছু মিষ্টি মুখ করে যান। ওরে কে আছিস রে, শিগগির 1 টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে আয় তো। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের 3টি ছোট গল্প। গল্পগুলো আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের 2টি ছোট গল্প। গল্প পাঠে আমি সায়ক। গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু হচ্ছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের 2টি ছোট গল্প। শুরু করছি প্রথম গল্প। গল্পের নাম বনের ভেতরে নতুন ভয়। কুচবিহার থেকে মোটর ছুটেছে, আলিপুর গেল, কুমারগ্রাম পেছনে পড়ে রইল। এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসো মহাশয় কুচবিহারে বড় চাকরি করেন। তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড় করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার দিন 2-3 সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকেল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকা বাঁকা পথের 2 পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুল গাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে ল্যাজ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যের ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছল। 1 তলা সমান উঁচু শাল কাঠের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কুচবিহারি রক্ষী এখানে থাকে।
আগেই তাকে খবর দেওয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগলো। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল। সেখান থেকে চারিদিকের দৃশ্য টান্ডারের আকার একখানি ছবির মতন। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুকুট মরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখাবার জন্য ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে, এবং বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দু একটা গরুর হাম্বা হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বললে, ভালোই তো। কলকাতায় অনেক দিন ধরে লক্ষ্মী ছেলের মতন হাত গুটিয়ে বসে আছি। একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, তিনটে পুরু গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গোছাচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞেস করল, ওহে, তোমার নামটা কি শুনি? আগে শ্রী নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে অনেক দিন। কাল ভোরে আমরা যদি বেরোই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে? আগে ওই জঙ্গলে বরাহ তো পাওয়া যাবেই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি। আজ সকালে উঠে দেখেছি কাছে একটা ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে গেছে। তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূরে যায়নি। নিধিরাম, জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমার সঙ্গে জন কয়েক লোক দিতে পারো? নিধিরাম একটু ভেবে বললে, হুজুর, লোক পাওয়া শক্ত হবে। কেন? আমরা তাদের ভালো করে বকশিস দেব। সে তো জানি হুজুর, সপ্তাহখানেক আগে হলে যত লোক চাইতেন দিতে পারতুম, কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধহয় লোক পাওয়া যাবে না। বিমল বিস্মিত স্বরে বললে, কেন নিধিরাম, সপ্তাহখানেকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব বড় বেড়েছে? নিধিরাম মাথা নেড়ে বললে, না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা সওয়া হয়ে গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম শুষ্ক স্বরে বললে, হুজুর, বনে এক নতুন ভয় এসেছে। বিমল বললে, নতুন ভয়? কুমার বললে, নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না হুজুর, বাঘও নয়, পাগলা হাতি টাতিও নয়। এ এক নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কীরকম, কেউ তা জানে না। কিন্তু সকালেই বলেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলে। নিধিরাম বলে চলল, জানেন হুজুর, এই নতুন ভয়ে এসে এক সপ্তাহের মধ্যে 3 জন মানুষকে প্রাণে মেরেছে। বলো কি? আগে হ্যাঁ, ছিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল। হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো, তারপর ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সকালে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে। বান? হ্যাঁ, ছোট্ট একটি বান, 1 বিঘতের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছোড়ে না। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে, তারপর? দিন 4 আগে এক কাঠুরিও দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনই চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটপট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির ওপরে তেমনি একটা ছোট বান বেঁধা ছিল।
তারপর তারপর কাল বনের ভেতরে আমাদের গায়ে অছিমুদ্দির লাশ পাওয়া গেছে। তার পায়ের ওপরেও বেঁধা ছিল সেরকম একটা ছোট বান। বলুন হুজুর, এরপরেও কেউ কি আর ওর ভেতর যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগলো। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললে, নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। তিনটি মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা? কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধানই কি পাওয়া যায়নি? কিছু না হুজুর, লোকে বলে এ মানুষের কাজ নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে তো শোনা যায়নি। প্রত্যেকটা বানই এসে বিঁধেছে পায়ের ওপরে, এও একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল এতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না। কাজে বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কবরেজ মশাই ও লাশগুলো দেখে ওই কথাই বলেছেন। বিমল বললে, একটা বান দেখতে পেলে খুব ভালো হতো। দেখবেন হুজুর, আমি এখন একটা বান নিয়ে আসছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কি না। কুমার বললে, কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থ হয় না। বিমল বললে, হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পায়েই বা বান মারে কেন? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয় ভয় সেটাকে বিমলের হাতে সমর্পণ করলে। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা সাম্পিল ধরে পরীক্ষা করলে। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বললে, কুমার, দেখছো? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটা খেলাঘরের বর্ষার মতন দেখতে। সত্যই তাই। এক বিঘত লম্বা পুচকে একটা কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতন দেখতে। কুমার বললে, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছোড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বললে, তাই তো, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে অচ্ছুমতির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? নিধিরাম বললে, তা পারবো হুজুর, কিন্তু এর পরেও কি আপনারা ভুতুড়ে বনে যেতে চান? বিমল হেসে বললে, না নিধিরাম, কোনো ভয় নেই। এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি, তুমি নিশ্চিন্ত থাকো। আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরই। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বললে, সাবধানের মান নেই, কি জানি বলা তো যায় না। উপরি উপরি দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারিদিকে সোনার জলছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখানে থেকে নিধিরাম ভয় ভয় চারিদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সবচেয়ে আগে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে।
একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলল না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বললে, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি গড়ের মতো প্রাণ দিতে পারবো না। কুমার হেসে বললে, তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও অচিমুদ্দির লাশ কোথায় পাওয়া গেছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের ভেতরে ঢুকেই এই 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 পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে, ঠিক সেইখানে। বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলে। তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করলে। সব বন যেমন হয়, এও তেমনি। বড় বড় গাছ ঝাঁকড়া, ডালপাতা ভরা, মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয়, এও তেমনি বন বটে। তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে, এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেখানে দাঁড়িয়ে পড়ে বিমল বললে, এইখানেই অচ্ছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এই ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করবার পক্ষে এটা একটা চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালে, তারপর হঠাৎ এক টানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বললে, ও ঝোপে সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বললে, কই বাঘ? ঝোপের বাঁ পাশে তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সে মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে, কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের ওপরকার পাখিগুলো সবাই কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। তাই তারা একটা বিচিত্র ব্যাপার দেখতে পেলে না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিকে ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটু নড়ল না, তবে কি ওটা মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুকটা দিয়ে ঝোপটা দুফাক করে উকি মেরে দেখলে বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভনভন করছে মাছির পাল। কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করলে, তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে। বিমল অবাক হয়ে দেখলে সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বললে, সেই খুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ, এ বনে বাঘেরও নিস্তার নেই। কুমার বললে, বর্ষাটা ছিল বাঘের তলপেটে, অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে দেখলে, তারপর বললে, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয় কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে। বাঘটাও তল পেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপঝাপে লুকিয়ে। কুমার বললে,
কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল, বর্ষা মারা হয়েছে তখনই? আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের ওপরে। সচকিত স্বরে সে বললে, কুমার, কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সবাই দেখলে তার শিকারি বুটের ওপরে বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা। আতকে উঠে তখনই সেটাকে টেনে সে ছুঁড়ে ফেলে দিলে। বিমল বললে, ও বর্ষা নিশ্চয় তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই সেটা টের পেতে। ওহ, ভাগ্যে শিকারি বুট পরেছিলাম। কিন্তু কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশেপাশে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো, কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলে না। বনের তলায় আলো আধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই, যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাজ কানাজ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেদিকে ছুটলে। সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, কি হয়েছে কুমার, কি হয়েছে? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলে না। সে যেন একেবারে থ হয়ে দাঁড়িয়ে আছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে, কুমার, এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বায় সে বড়জোর এক বিগত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। এক বিগত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতন। মাথার চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার শেষ সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই এক বিগতী মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে। সেই এক ফোঁটা মানুষের এতটুকু বুকে নিঃশ্বাস প্রশ্বাস বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপরে লুটিয়ে পড়ল। শিউরে ওঠে আবার সে তাকে মাটিতে শুয়ে দিলে। কুমার হতভম্বের মতো বললে, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? বিমল বললে, এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয় বনবাসী হয়েছে? তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয়। এই পকেট সংস্করণের মানুষ আমাদেরই মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রু মারতেও পারে। সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো। জানি না এদের দলে আরো কত কত লোক এখানে লুকিয়ে আছে। ওই যা, কুমার, কুমার! ইতিমধ্যে কখন যে এক বিগতী মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তা টের পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লে তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক, সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়। কিন্তু যেমনি গুরুম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে সামনে পেছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে।
বিমল ও কুমারও পাগলের মতন চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্যে। কিন্তু মিথ্যে চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা দেয়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকেও হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তালা আবার পালিয়ে গেছিল ভুটানের পাহাড় জগতে। শুরু করছি দ্বিতীয় গল্প। গল্পের নাম পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গেছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সে 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আজ্ঞে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পেছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা নিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয় কাউকে তিনি সেখানে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলা দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভেতরে এক ফোঁটা রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরে সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারা হয়নি। রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময়বাবুও কি আর বাগানের ভেতরে যেতেন না? বাড়িওয়ালা বললেন, যেতেন বই কি, বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস দেড়েক আগে আর এক সকালে বাগানের ভেতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তের প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভেতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললে, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললে, খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার জিজ্ঞাসা করলে, তার দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগে লোকরা তা বিশ্বাস করবে কেন? রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত আর রস থাকতো না। বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাতেই। সন্ধ্যের পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানে খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে তো মনে হয় না। কুমার বললে,
কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শুনবার পরেও ওখানে যদি আপনারা কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পড়ে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। বিমল বললে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজ অবধি এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পেছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এটাই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলা একটা গড়ে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। বিমল বললে, পিশাচরা নাকি মানুষের মতন দেহদারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভেতর এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাতে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলে, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গেছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের ওপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বললে, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো, ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে? কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগল। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া তো। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বিড়ালটা এমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বললে, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাতে ও বাগান বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই
পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে। অর্কিড যে এত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তা বিশ্বাস করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেদিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকে সেই বেড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনেই অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বেড়ালটারই মরণের কান্না শুনেছি। কে একে বধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাতে তা বুঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যের পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগল। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যের পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরা এখানে বাস করতে পারে। 2-3টে প্যাঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এই বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তে এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে বিষম ছটপট করতে লাগল। চোখের ফলক পেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2বার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও 2বার ছোড়বার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দ্বারা থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতন টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। বইয়ে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ওর আরও কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করত।